এর আগে দুপুরে সচিবালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেয় বিএনপি। এই সিদ্ধান্ত হয় সেখানে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে তার অবসান হলো দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার এক দীর্ঘ ইতিহাসের। বিস্তারিত মোহাম্মদ হোসাইনের রিপোর্টে। সকাল সন্ধ্যা হরতাল। দেড় দশকেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের প্রায় সকল আন্দোলন সংগ্রাম, রাজনৈতিক সংকট, কারাবরণ কিংবা দল পুনর্গঠনের প্রতিটি অধ্যায়ে ছিল তার সরব উপস্থিতি। দিয়েছেন নেতৃত্ব, সংগঠিত করেছেন দলকে। বৃহস্পতিবার সচিবালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে জবনিকা হল তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের। এবার তিনি যাচ্ছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে। পদত্যাগ করেছেন মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে। রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে দলের পক্ষ থেকে। নমিনেশন দিতে যাচ্ছে, এখন নমিনেশন পেপার দিতে যাচ্ছে। সচিবালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের মধ্যেই সাংবাদিকদের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনীতির দীর্ঘ পথ চলায় শিক্ষকতা থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর থেকে এই বীর মুক্তিযোদ্ধা হয়ে ওঠেন দলের অন্যতম প্রধান মুখ। 2016 সালে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন। সব দলের মানুষের কাছে অনেকটা প্রিয় মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ করেছে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। বলেন, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিয়েছেন তিনি। তাদের মতে মির্জা ফখরুলের মতো অভিজ্ঞ ও সৎ একজন রাজনীতিবিদ রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরও বাস্তব রূপ পাবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞায় দেশ আরও এগিয়ে যাবে বলে আশা দলের স্থানীয় নেতাকর্মীদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিএনপি নমিনেশন দিয়েছেন। ধন্যবাদ জানাই আমরা স্থায়ী কমিটিকে, ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমন একজন মানুষ যিনি দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য সব সময়ের জন্য কাজ করতেন, এখনো করবেন, ভবিষ্যতেও করবেন। আমরা ঠাকুরগাঁওবাসী আজ গর্বিত। আমরা মনে করি বিএনপি আমাদের মাননীয় মহাসচিব স্যারের সকল ত্যাগ এবং অবদানের স্বীকৃতি দিয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। আজ এই তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। আগামী রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিটের উপর শুনানি হতে পারে। তিনি আরও জানান, 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্য স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। দেশে বিনিয়োগ সম্ভাবনা খুঁজতে ঢাকা সফররত ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং সরকারের ইশতেহার বাস্তবায়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ইউএস চেম্বার অফ কমার্সের সভাপতি অতুল কেশব বলেন, তাদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। ভারতের সাথে অংশীদারিত্ব ধরে রেখে এগিয়ে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। অতুল কেশব সহ বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের 45 সদস্যের এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন
অ্যাক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। There have been 50 of us, business executives, who have flown in from all over the world representing the front line of American companies, 25 of the top American companies. American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. সৌদি বাংলাদেশ আকাশপথে বাড়ছে যোগাযোগের সুযোগ। নতুন সমঝোতা স্মারকের আওতায় সপ্তাহে যাত্রীবাহী ফ্লাইট 49টি থেকে বেড়ে হচ্ছে 84টি। থাকছে সপ্তাহে 21টি কার্গো ফ্লাইটের সুযোগ। এতে হজ এবং ওমরা যাত্রী সহ প্রায় 40 লাখ প্রবাসী বাংলাদেশি ও রপ্তানিকারকরা উপকৃত হবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণে হয়েছে নতুন সমঝোতা স্মারক। এর আওতায় দুদেশের মনোনীত এয়ারলাইনগুলো এখন সপ্তাহে সর্বোচ্চ 84টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করতে পারবে। এর আগে এই সংখ্যা ছিল 49টি। বৃহস্পতিবার বেবিচকের সদর দপ্তরে মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। ইফেক্টিভ ডেট হচ্ছে 5th of this month। স্পেশালি হজ ফ্লাইটের সময় আপনারা দেখেছেন যে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে অথবা ফ্লাইট নিয়ে একটু চাপের ভিতর থাকি। সাধারণ হাজি যে আছে উনি চিন্তায় থাকেন আমি কি যেতে পারবো কি পারবো না, অথবা হজের যে কার্যক্রমটা সেটা আরো স্মুথ হবে আমার বিশ্বাস। অনেক প্যাসেঞ্জার স্ট্রেট সৌদি যেতে পারবেন, ওনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে। সৌদি আরবে থাকা প্রায় 40 লাখ বাংলাদেশির জন্যও বাড়বে সুযোগ। পাশাপাশি এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়লে কমতে পারে বিমান ভাড়াও। যখন নাম্বার অফ এয়ারলাইন্স ঢুকবে ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাজ পার দ্য কম্পিটিশন, যেহেতু ডিমান্ড ভার্সেস সাপ্লাই সেই রুলসে হয়তো ইনডাইরেক্টলি আপনাকে এফেক্ট করবে, মানে ইউ উইল বি অন দ্য বেটার সাইড। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেট থেকেও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এতে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার সাথে আঞ্চলিক বিমানবন্দরগুলোর যোগাযোগ আরো বাড়তে পারে। তখন স্পেসিফিক করে নেই যে 49 এর ভিতরে 84 এর ভিতরে সে 50টা ঢাকাতে হবে, 30টা চিটাগাং হবে, 20টা সিলেট হবে, এই ডিটেলস আমরা যাইনি। বাট বেড়েছে, সাবসিকুয়েন্ট ওদের রিকোয়েস্ট করে আমাদের ডেস্টিনেশনগুলো আমরা ডাইভার্স করবো, ওদের ডেস্টিনেশনগুলো ডাইভার্স করবে। নতুন এই সমঝোতায় দুদেশের মধ্যে সপ্তাহে 21টি কার্গো ফ্লাইট পরিচালনা করার সুযোগ থাকছে। এতে সহজভাবে তৈরি পোশাক, শাকসবজি ও ফলমূল সহ বাংলাদেশের রপ্তানির পণ্য দ্রুত সৌদি বাজারে পাঠানোর। এই চুক্তির ফলে আমাদের যে কার্গো অথবা আরএমজি সেক্টরটি স্পেশালি অথবা অর্থনীতির যে সাইডটা, এই এক্সপোর্ট যে সাইডটা, সেটা একটু আমরা বেটার শেপে থাকবো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধনের তারিখ এবং এর অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন এড়িয়ে যান বেবিচক চেয়ারম্যান। আমি প্রতিদিন টার্মিনাল 1 and 2 নিয়ে অনেক অভিযোগ পাই এবং সেই অভিযোগগুলো বেশিরভাগই সত্য। আমি ঠিকমতো অ্যাপ্রিশিয়েট করতে পারছি না, ফ্যাসিলিটেশন সেভাবে হচ্ছে না। সেই তুলনায় যদি 3rd টার্মিনাল ওপেনিং হয়, বাই অল মিনস ক্যাবের A to Z, আমার মন্ত্রণালয় A to Z লোক আপনার খুশি হবে, হবে কি হবে না। সুতরাং আমাদের সাইড থেকে সমস্ত চেষ্টা আছে যেন এটা আর্লিয়েস্ট শুরু হয়। এটা হচ্ছে ওয়ান সাইড অফ দ্য স্টোরি। বাট এট দ্য সেম টাইম যখন একটা সাইডের সাথে আমি নেগোশিয়েট করব, চুক্তি করব, আমাকে আমার দেশের স্বার্থগুলো তো A to Z দেখতে হবে, তাই না? নাদিয়া শারমিন, 71, ঢাকা। তীব্র লোডশেডিং চলছে কুমিল্লা ও মুন্সিগঞ্জে। লোডশেডিংয়ের কারণে দুই জেলার বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উৎপাদনে রীতিমতো ধস নেমেছে। কারখানা মালিকরা বলছেন অতিরিক্ত জেনারেটর খরচ ও শ্রমিকের মজুরি দিতে গিয়ে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ বেসিক শিল্প নগরীতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না। শিল্প মালিকরা জানান একবার বিদ্যুৎ গেলে কয়েক ঘন্টায়ও বিদ্যুৎ আসছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। প্রতিটি কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। মুন্সিগঞ্জের বেসিক কর্মকর্তারা জানান বর্তমানে সচল 38টি কলকারখানায় বিদ্যুৎ না থাকায় প্রতিদিন শুধু জেনারেটর এবং অতিরিক্ত শ্রমঘণ্টা বাবদ ক্ষতি হচ্ছে অন্তত 20 লাখ টাকা। যে সোলার সিস্টেমের প্রতি সরকার একটু নবায়নযোগ্য জ্বালানির প্রতি সাথে পরিবেশ বান্ধব, তো এই বিষয়ে হচ্ছে সরকার গুরুত্ব দিচ্ছেন। তো এটা সামনের দিকে এটার প্রসেসগুলো আগালে আমরা আপনাদের তথ্য দিতে পারবো। তীব্র লোডশেডিংয়ে স্থবির কুমিল্লার বেসিক শিল্প কারখানার উৎপাদনও। নষ্ট হচ্ছে কাঁচামাল ও সংবেদনশীল যন্ত্রপাতি। দিনে
8 থেকে 10 বার পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক জানান, সময়মতো বিদেশে পণ্য রপ্তানি করতে না পারায় ব্যবসায়ীদের জন্য লোকসান ও ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তো এই ক্ষতির কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট আছে, যেমন তার ব্যাংক লোন রয়েছে, তারপরে যে আদার্স যে ম্যাটেরিয়াল কস্ট সেটাও কিন্তু বেড়ে গেছে। তো তাদের জন্য সার্ভাইভালটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, বিসিকের জন্য আলাদা একটি বিদ্যুৎ সংযোগের কথা ভাবা হচ্ছে। তো এই লোডশেডকে ম্যানেজমেন্ট করার জন্য যেটা আমরা এন্ড ইউজার থেকে চেষ্টা করতেছি, একটা সেন্ট্রালি যেহেতু আমাদের এই ক্রাইসিসটা রয়ে গেছে, ফুয়েল ক্রাইসিসটা রয়ে গেছে, সেখানে একটা বিষয় কাজ করছে। আমরা এন্ড ইউজার থেকে, তো কনজিউমার এন্ড থেকে আমরা যতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই অবস্থায় আমরা লোডশেড দেওয়ার চেষ্টা করতেছি আর কি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুমিল্লায় দৈনিক 110 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে গেল 15 দিনে 80 মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, 71। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মামলা নিষ্পত্তির হার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আজ আরও 12টি জেলায় বেইল বন্ড সিস্টেম চালু করা হয়েছে। এর আগে 16 জেলায় বেইল বন্ড সিস্টেম চালু করা হয়। যেসব জেলা মামলা নিষ্পত্তির হার কমাতে পারবে সেই সব জেলা ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ঘোষণা দেন আইনমন্ত্রী। আগে 16টির সাথে এই বেইল বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা যে জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারি আরও বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা বেইল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখব বলে আমরা বিশ্বাস রাখি। বিয়ের প্রস্তাব, প্রেমের আহ্বান, মোবাইলে রিচার্জের আবদার, এমনকি সন্তানকে ভয় দেখিয়ে খাওয়ানোর অনুরোধও আসে জাতীয় জরুরি সেবা 999-এ। যে নম্বরে থাকার কথা শুধু বিপদে পড়া মানুষের আরতি, সেখানে আসা অর্ধেকের বেশি কলই অপ্রয়োজনীয়। তবু এসব কলের ভিড় ঠেলে প্রতিদিন হাজার হাজার জরুরি ফোন রিসিভ করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন 999-এর কর্মীরা। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। সহযোগিতা করার জন্য নুরুল্লাহ স্যার সেবাটি নিশ্চিত করতে ধন্যবাদ স্যার। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করার জন্য। জরুরি মুহূর্তে একটি ফোন কলই বদলে দিতে পারে একটি জীবন। তাই পুলিশ, ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স সেবার জন্য দিনরাত 24 ঘন্টা খোলা থাকে জাতীয় জরুরি সেবা 999 বা 999। প্রয়োজনীয় তথ্যের জন্য আপনাকে ফোন করা হবে। শুরু থেকে গত 8 বছরে 999-এ কল এসেছে প্রায় 8 কোটি, কিন্তু এর মধ্যে প্রায় 57% অপ্রয়োজনীয়, অর্থাৎ কৌতূহল, মজা কিংবা অদ্ভুত আবদারের ফোনই বেশি। আচ্ছা, দক্ষিণ কাহিনীগঞ্জ, একটু লাইনে থাকুন, আমি আপনাকে। এখানে কলগ্রহীতা নারী কর্মকর্তাদের প্রায়ই দেয়া হয় বিয়ে বা প্রেমের প্রস্তাব, এমনকি মোবাইলে রিচার্জের আবদারও আসে। আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার সাথে কি প্রেম করা যাবে, এরকম কিছু কল। তারপরে আবার আমি বিয়ে করতে চাই, এই ধরনের অনেক কল আসে। চাইল্ড কলগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কান্না করতেছে, বাচ্চা খাচ্ছে না, তো বাচ্চার মা কল করে বলে কি যে আন্টির সাথে কথা বলো, তাহলে খাবে, ভয় দেখাবে, এগুলো বলে। কল করে শুধু শুধু প্রপোজ করছে। অপ্রয়োজনীয় যে কলগুলো আসে সেগুলোতে আসলে একটু হ্যাজিটেট ফিল হয়। অনেকেই অবসর সময়ে গালিগালাজও করেন কলগ্রহীতাদের। এমন অসংখ্য অপ্রাসঙ্গিক কলের মাঝেই অপেক্ষা করতে থাকে প্রকৃত জরুরি সাহায্যের আবেদন। এটা তো বলতে পারবো না স্যার, কারণ আমরা তো সেবা দিয়ে থাকি। সেবা প্রতিষ্ঠানে এসে তারা ফোন করে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, যা বলার মতো না, কোনো কারণ ছাড়াই। এক্ষেত্রে আমাদের তো আর করণীয় কিছু থাকে না। গালাগালিটা আমাদের অভ্যাস হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আসলে এটা একটা মানুষের মন মানসিকতা সবার তো একরকম না।
অপ্রয়োজনীয় কলের এই চাপের মধ্যেও প্রতিদিন প্রায় 25,000 কল রিসিভ করে সেবা দিয়ে যাচ্ছেন প্রায় 400 জন কর্মী। প্রতিটি কল যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয় সহায়তার অনুরোধ। 80টা ওয়ার্ক স্টেশন আমরা কল রিসিভ করি, সেখানে বিপদগ্রস্ত লোকজন যখন ফোন করে তখন দেখা যায় এই অপ্রয়োজনীয় কলগুলোর জন্য আমাদের ওয়েটিং টাইমটা 2 মিনিট থেকে 3 মিনিটে পৌঁছে যায় অনেক সময়, যেটা আসলে অনেক একটা নেগেটিভ ব্যাপার যে জরুরি সেবার ওয়েটিং টাইম আসলে থাকাই উচিত না। অপ্রয়োজনীয় কলের কারণে অনেক সময় জরুরি বিষয়ে দ্রুত সেবা বিলম্বের ঝুঁকিতে পড়ে। তাই নাগরিকদের দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন 999 কর্মকর্তারা। জরুরি কল যদি ধরেন, যেটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যেগুলোকে জরুরি কল ধরা হয়, যেটা লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন থাকে, পুলিশের ক্ষেত্রে অথবা ফায়ার সার্ভিসের ক্ষেত্রে অথবা আপনার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমরা যে 3টা সেবা দিয়ে থাকি, এই 3 সেবার ক্ষেত্রে আমরা মূলত 10% কল পেয়েছি এ পর্যন্ত, প্রায় 30 লক্ষ কলের মতো কল পেয়েছি। এবং এই কলের মধ্যে, এই জরুরি কলের মধ্যে আমাদের 84% কলই হচ্ছে আপনার পুলিশ সংক্রান্ত কল। অপ্রয়োজনীয় কল বন্ধে এবার টেলিযোগাযোগ আইন অনুসারে শাস্তির বিধান আনার পরিকল্পনা করছে জরুরি সেবা কর্তৃপক্ষ। তবে তাদের আশা আইন প্রয়োগ নয়, বরং জনগণই সচেতন হয়ে তাদের অধিকার বুঝে নেবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। দর্শক, ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে এই মুহূর্তে কথা বলছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেই এবং শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা যিনি দিল্লিতে আশ্রিত, তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং ভারত সরকার সেই দায় নিচ্ছে না, সেটাকে অস্বীকার করছে। চিন্তা করে দেখুন যে ঢাকায় একটা ধরুন যে ঢাকায় 7 সিস্টারের কোন একটা স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটা প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বললো যে এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না। এটা কি কেউ বিশ্বাস করবে? পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে? এটা বিশ্বাস করবে না। ফলে দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে, এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। ফলে দিল্লি থেকে আওয়ামী লীগ যা কিছু বলছে, শেখ হাসিনা যা কিছু বলছে, এটা আমরা শেখ হাসিনার ভাষ্য হিসেবে নিয়ে এটা ভুল করা হবে। এটাকে নিতে হবে এটা দিল্লির ভাষ্য, এটা ভারতের ভাষ্য। ভারত এই বার্তাটা বাংলাদেশকে দিতে যাচ্ছে। ফলে ভারত তার কাজ করে যাবে, কিন্তু বাংলাদেশ কি করবে? আমরা কয়েকদিন আগে দেখলাম যে তারেক রহমানের সাথে, বর্তমান সরকার প্রধান তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার তিনি একটা সাক্ষাৎ করলেন এবং সেই সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি প্রেস ব্রিফিংয়ে বললেন যে ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ বিষয়ে এবং শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু ভারতীয় হাই কমিশনার যখন প্রেস ব্রিফিং করলেন, তার মুখ থেকে কিন্তু আমরা এরকম কিছু শুনলাম না। এবং আমরা বোধ করি যে সেই 5ই আগস্টের প্রেস কনফারেন্স নিয়ে সেখানে ভারতীয় হাই কমিশনের বার্তাটা কি, তাদের বক্তব্য কি, এটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল এবং বাংলাদেশ সরকারের শুধু একটা প্রেস বিজ্ঞপ্তি না, খুবই কঠোরভাবে তাদেরকে ডেকে এনে শাসানো উচিত ছিল এবং সেই জবাবদিহিতা চাওয়া উচিত ছিল যে কেন এই ধরনের প্রেস কনফারেন্স কিভাবে সংঘটিত হয়। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই প্রেস কনফারেন্স হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিচারের একটা রায় হয়েছে, সেই আসামিকে যখন প্রেস কনফারেন্স করতে দেয় একটা সরকার, তার মানে এদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকার কার্যত অবস্থা নিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা ছায়া যুদ্ধ ঘোষণা করার মতো। ফলে ভারত সরকার কি এইভাবেই বাংলাদেশকে ট্রিট করবে সেটা আমরা জানি, কিন্তু বর্তমান সরকার কি ব্যবস্থা নেবে এবং আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সেটাকে কিভাবে মোকাবেলা করব, সেই ঐক্যের জায়গাটা আমাদের কোথায়, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ফলে এবং আপনি ভারতীয় হাই কমিশনারের কথা শুনলে দেখবেন যে বলতেছে যে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে যে সেই প্রেস কনফারেন্স নিয়ে কোনো কথা হয়েছে কিনা, উনি বলতেছেন যে গণতন্ত্রে ইস্যু থাকবে, আমাদেরকে এগুলো অতিক্রম করে একসাথে কাজ করতে হবে। তার মানে শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় থাকা, সেখানে প্রেস কনফারেন্স করা, ওসমান হাদির খুনিদেরকে ভারতে থাকা, সেটা একটা কেবলমাত্র একটা ইস্যু। আমরা স্পষ্টভাবে বলতে চাই এটা কোনো ইস্যু না, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্ন। ফলে যদি বন্ধুত্বের কথা বলতে হয়,
ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে তাহলে শেখ হাসিনাকে এবং ওসমান হাদির খুনিদেরকে ফেরত পাঠিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করে বাংলাদেশের নদীর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করে তারপরে বন্ধুত্বের কথা বলতে হবে। ফলে আমরা বলবো বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে সুস্পষ্ট বার্তা দিতে হবে যে এটা কোনো গণতন্ত্রের কোনো ইস্যু না, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। 5ই আগস্টে যে প্রেস কনফারেন্স সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে। এবং দর্শক যেমনটি দেখছিলেন ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলছিলেন নাহিদ ইসলাম, আমরা সেখানে যুক্ত ছিলাম। নিশ্চয়ই এর আপডেট পরবর্তী সংযোগে বিস্তারিত থাকবে। দর্শক চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।